25 অক্টোবর 1944 প্রশান্ত মহাসাগরের বুকে লেইথ উপসাগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত এবং সবচেয়ে বড় নৌযুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানি ইম্পেরিয়াল নেভির মধ্যে। মার্কিন নৌবাহিনীর বিশাল এসকর্ট ক্যারিয়ার ইউএসএস সেন্ট লো তখন ফিলিপাইনের আকাশ সীমায় পর্যবেক্ষণ করছে। হঠাৎ জাহাজের রাডারে ধরা পড়ল কয়েকটি জাপানি জিরো ফাইটার যুদ্ধ বিমান। মার্কিন বিমান বিধ্বংসী কামানগুলো গর্জে উঠল। আকাশ কালো হয়ে গেল কামানের গোলার ধোঁয়ায়। একটি জাপানি বিমানে গুলি লাগল। সাধারণত এমন অবস্থায় পাইলটরা বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে অথবা বিমান ঘুরিয়ে ঘাঁটিতে ফিরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মার্কিন নাবিকরা বিস্ময় এবং চরম আতঙ্কের সাথে লক্ষ্য করল জাপানি বিমানটি ফিরে যাচ্ছে না। এমনকি পাইলট কোনো বোমাও ফেলছে না, বরং ডানা থেকে ধোঁয়া উঠতে থাকা সেই যুদ্ধবিমানটি আকাশে একটি বৃত্ত তৈরি করে হঠাৎ সোজা নিচের দিকে তীব্র বেগে ধেয়ে আসতে শুরু করল। বিমানের নাক তাক করা মার্কিন জাহাজ ইউএসএস সেন্ট লোয়ের ডেকের ঠিক মাঝখানে। মার্কিন নাবিকরা কিছু বুঝে ওঠার আগেই 250 কেজি বিস্ফোরক বোঝায় সেই আস্ত যুদ্ধ বিমানটি সরাসরি আছড়ে পড়ল জাহাজের ডেকে। এক কান ফাটানো এবং প্রচণ্ড বিস্ফোরণের মুহূর্তের মধ্যে আগুন ধরে গেল পুরো জাহাজে। ফাইট জ্যাক ভেদ করে বিমানের বোমাটি জাহাজের ভেতরের অস্ত্রাগারে গিয়ে বিস্ফোরিত হল। মাত্র আধ ঘন্টার মধ্যে প্রশান্ত মহাসাগরে তলিয়ে গেল ইউএসএস সেন্ট লো। প্রাণ হারালেন 114 জন মার্কিন নাবিক। এই ঘটনায় আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো মার্কিন নৌবাহিনী। তারা এর আগে বহু ভয়ঙ্কর শত্রুর মোকাবেলা করেছে, কিন্তু এমন শত্রুর মুখোমুখি তারা আগে কখনো হয়নি যে শত্রু যুদ্ধে জেতার জন্য নয়, বরং নিশ্চিত মৃত্যুর জন্যই ছুটে আসে। একটি আস্ত বিমানকে মানুষ চালিত মিসাইল হিসেবে ব্যবহার করার এই দৃশ্য ছিল সামরিক ইতিহাসে সম্পূর্ণ অভাবনীয়। আর এই আত্মঘাতী এবং রোমহর্ষক হামলার মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জন্ম নিয়েছিল জাপানি ইম্পেরিয়াল নেভির সবচেয়ে ভয়ঙ্কর এবং মরিয়া কৌশল কামিকাজে। কিন্তু কেন, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটি দেশের সামরিক বাহিনী তাদের নিজেদের তরুণ এবং মেধাবী পাইলটদের নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে বাধ্য হয়েছিল? কিসের আশা এই তরুণরা হাসি মুখে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল? এটি কি কেবলই চরম দেশপ্রেম ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর ব্রেইন ওয়াশ এবং অন্ধবিশ্বাস? আর এই আত্মঘাতী কৌশল কি সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পেরেছিল, নাকি এটি ছিল কেবলই একটি পরাজিত সাম্রাজ্যের শেষ মরণ কামড়? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। সালে পার্ল হারবারে হামলার মাধ্যমে জাপান যখন যুদ্ধে প্রবেশ করেছিল, তখন তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী ছিল বিশ্বের অন্যতম সেরা। তাদের মিৎসুবিশি S6M0 ফাইটারের সামনে মার্কিন বিমানগুলো দাঁড়াতেই পারত না। জাপানি পাইলটরা ছিল অত্যন্ত অভিজ্ঞ, যারা বছরের পর বছর চীনে যুদ্ধ করে পোর খাওয়া হয়ে উঠেছিল। কিন্তু 1942 সালের জুনে ব্যাটল অব মিডওয়েতে 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার হারানোর পর জাপানের সামরিক শ্রেষ্ঠত্ব ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে। এরপর আমেরিকা তাদের ব্যাপক শিল্প এবং উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়ে প্রশান্ত মহাসাগরে এক অভাবনীয় আইল্যান্ড হপিং বা দ্বীপ দখলের অভিযান শুরু করে। 1944 সালের মাঝামাঝি সময়ে ব্যাটল অব ফিলিপাইন্সে জাপানি বিমান বাহিনীর যেটুকু অহংকার অবশিষ্ট ছিল তা চিরতরে ধুলোয় মিশে যায়। এই যুদ্ধে মার্কিন বাহিনীর উন্নত রাডার প্রযুক্তি এবং অত্যাধুনিক হেলক্যাট ফাইটারের সামনে জাপানি বিমানগুলো রীতিমতো অসহায় শিকারে পরিণত হয়। এই যুদ্ধকে মার্কিন পাইলটরা ব্যঙ্গ করে নাম দিয়েছিল মারিয়ানাস টার্কি শুট। এই একটি যুদ্ধেই জাপান তাদের প্রায় 400 যুদ্ধ বিমান এবং শত শত অভিজ্ঞ শ্রেষ্ঠ পাইলটকে হারায়। 1944 সালের শেষ দিকে এসে জাপানের অবস্থা ছিল আক্ষরিক অর্থেই পঙ্গু। তাদের কাছে পর্যাপ্ত যুদ্ধ বিমান তৈরির কাঁচামাল নেই, জ্বালানি তেলের তীব্র সংকট, এবং সবচেয়ে বড় কথা, বিমান চালানোর মতো কোনো অভিজ্ঞ পাইলট অবশিষ্ট নেই। যে নতুন পাইলটদের রিক্রুট করা হচ্ছিল, তাদের আকাশে ওড়ার প্রশিক্ষণ ছিল মাত্র কয়েক ঘন্টার। এই আনারি পাইলটদের দিয়ে আমেরিকার বিশাল এবং অত্যাধুনিক নৌবহরের সামনে প্রথাগত যুদ্ধ করাটা ছিল আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। জাপানি সামরিক কর্তারা বুঝতে পারলেন প্রচলিত কোনো রণকৌশল দিয়েই আর আমেরিকার এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ঠেকানো সম্ভব নয়। জাপান সাম্রাজ্যের অস্তিত্ব তখন খাদের কিনারায়। আর ঠিক এমন এক চরম হতাশাজনক এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে জন্ম নেয় সামরিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এবং মরিয়া এক কৌশল।
প্রশান্ত মহাসাগরে যখন জাপানি নৌবাহিনী একের পর এক পরাজয়ের স্বাদ গ্রহণ করছে, তখন ফিলিপাইনে নিযুক্ত জাপানি ফার্স্ট এয়ার ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল তাকিজুরো ওনিশি। ওনিশি ছিলেন একজন অত্যন্ত বাস্তববাদী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সামরিক কর্মকর্তা। তিনি ফিলিপাইনে এসে দেখলেন তার হাতে মাত্র 40টির মতো যুদ্ধবিমান অবশিষ্ট আছে। এই সামান্য শক্তি দিয়ে ফিলিপাইনে মার্কিন বাহিনীর অবতরণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। তিনি তার স্টাফদের সাথে এক জরুরি এবং রুদ্ধদ্বার বৈঠকে বসলেন। সেই বৈঠকে ওনিশি এক ভয়ঙ্কর প্রস্তাব রাখলেন। তিনি বললেন, আমাদের সাধারণ আক্রমণ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের এখন এমন একটি কৌশল নিতে হবে যা শত্রুর মনে চরম আতঙ্ক তৈরি করবে। আমরা যদি আমাদের জিরো ফাইটারগুলোতে 250 কেজির বোমা বেঁধে সরাসরি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর আশ্রয় ফেলি, তবেই কেবল আমরা তাদের ঠেকাতে পারব। ওনিশি এই আত্মঘাতী ইউনিটের নাম দিলেন তোকোতাই বা স্পেশাল অ্যাটাক ইউনিট। আর এই পাইলটদের যে নামটি দেওয়া হলো, জাপানের ইতিহাসে তার এক গভীর আধ্যাত্মিক এবং মিথোলজিক্যাল অর্থ রয়েছে, আর তা হচ্ছে কামিকাজে। কামি মানে হলো ঈশ্বর বা ঐশ্বরিক, আর কাজে মানে হলো বাতাস। অর্থাৎ কামিকাজে শব্দের অর্থ ঐশ্বরিক বাতাস বা ডিভাইন উইন্ড। এই নামকরণের পেছনে রয়েছে 13 শতকের এক ঐতিহাসিক এবং রোমাঞ্চকর উপাখ্যান। 1274 এবং 1281 সালে দুর্ধর্ষ মঙ্গল সম্রাট কুবলাই খান যখন বিশাল নৌবহর নিয়ে জাপান আক্রমণ করেন, তখন জাপানিদের পরাজয় এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু ঠিক সেই সময় সমুদ্রের বুকে এক প্রলয়ঙ্করী টাইফুন বা ঘূর্ণিঝড় তৈরি হয়, যাতে মঙ্গলদের বেশিরভাগ জাহাজ ধ্বংস হয়ে যায় এবং জাপান রক্ষা পায়। জাপানিরা বিশ্বাস করত স্বয়ং ঈশ্বর এই বাতাস পাঠিয়ে জাপানকে রক্ষা করেছেন, তাই তারা এই ঝড়ের নাম দিয়েছিল কামিকাজে। অ্যাডমিরাল ওনিশি এবং জাপানি সামরিক কর্তারা আশা করেছিলেন এই তরুণ আত্মঘাতী পাইলটরাই হবে আধুনিক জাপানের নতুন কামিকাজে বা ঐশ্বরিক বাতাস, যারা তাদের আত্মত্যাগের প্রলয়ঙ্করী ঝড়ে মার্কিন নৌবহরকে প্রশান্ত মহাসাগরের বুকে ডুবিয়ে দিয়ে জাপানকে চূড়ান্ত পতনের হাত থেকে রক্ষা করবে। এখন একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, একজন মানুষ যার সামনে পুরো জীবন পড়ে আছে, সে কেন একটি বিমানে উঠে হাসি মুখে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাবে? পাশ্চাত্য বা অন্যান্য দেশের সামরিক বাহিনীতে সৈন্যদের শেখানো হয় কিভাবে বেঁচে থেকে যুদ্ধে জয়লাভ করতে হবে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি মিলিটারিজম বা সামরিক তন্ত্রের দর্শন ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের ভিত্তি ছিল প্রাচীন সামুরাইদের আচরণবিধি, অর্থাৎ বুশিদো বা দ্য ওয়ে অব দ্য ওয়ারিয়র। বুশিদো কোডের মূল মন্ত্রই ছিল আত্মসমর্পণের চেয়ে মৃত্যু শ্রেয়। যুদ্ধে শত্রুর হাতে বন্দী হওয়াটা নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য চরম অসম্মানজনক বলে মনে করা হতো। মৃত্যু নিশ্চিত জেনেও লড়াই চালিয়ে যাওয়াটাই ছিল একজন সত্যিকারের যোদ্ধার ধর্ম। এর পাশাপাশি ছিল সম্রাট হিরোহিতোর প্রতি অন্ধভক্তি এবং স্টেট শিন্টোইজম। জাপানিদের ছোটবেলা থেকেই স্কুল কলেজে শেখানো হতো যে তাদের সম্রাট কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন সরাসরি সূর্যদেবী আমাতেরাসুয়ের বংশধর এবং একজন জীবন্ত ঈশ্বর। রাষ্ট্রের প্রতিটি মানুষের জীবন সম্রাটের সম্পত্তি, তাই সম্রাটের জন্য যুদ্ধে প্রাণ দেওয়াটা কোনো ট্র্যাজেডি নয়, বরং এটি ছিল একজন জাপানির জীবনের সর্বোচ্চ সম্মান এবং সার্থকতা। এছাড়াও জাপানি সংস্কৃতিতে সাকুরা বা চেরি ফুলের এক গভীর দার্শনিক অর্থ রয়েছে। চেরি ফুল যখন ফোটে তখন তা দেখতে দারুণ সুন্দর হয়, কিন্তু তা খুব দ্রুতই গাছ থেকে ঝরে পড়ে। জাপানি সামরিক প্রোপাগান্ডায় এই চেরি ফুলকে তরুণ পাইলটদের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। তাদের বোঝানো হতো একজন যোদ্ধার জীবন চেরি ফুলের মতোই হওয়া উচিত, তীব্র সৌন্দর্য নিয়ে প্রস্ফুটিত হওয়া এবং দেশের জন্য হাসি মুখে ঝরে পড়া। তরুণদের বলা হতো তারা যদি কামিকাজে হামলায় নিহত হয় তবে তাদের আত্মাকে সরাসরি টোকিওর ইয়াসুকুনি শ্রাইনে দেবতা হিসেবে পূজা করা হবে। এই চরম উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় অন্ধবিশ্বাস এবং রাষ্ট্রীয় প্রোপাগান্ডার এক ভয়ঙ্কর ককটেল এই তরুণদের মানসিকভাবে প্রস্তুত করেছিল। তাদের মগজ ধোলাই করা হয়েছিল এই বলে যে তাদের এই আত্মত্যাগই জাপানকে অজেয় রাখবে। পাশ্চাত্যের অনেক ইতিহাসবিদ এবং সাধারণ মানুষের ধারণা কামিকাজে পাইলটরা ছিল রক্তপিপাসু, ধর্মান্ধ এবং যুদ্ধবাজ কিছু তরুণ, যারা হত্যার নেশায় উন্মত্ত ছিল। কিন্তু যুদ্ধ পরবর্তী গবেষণায় এবং এই পাইলটদের রেখে যাওয়া শেষ চিঠিগুলো বিশ্লেষণ করে যে সত্য বেরিয়ে এসেছে তা সম্পূর্ণ ভিন্ন এবং চরম হৃদয় বিদারক। এই কামিকাজে পাইলটদের বেশিরভাগই কোনো পেশাদার বা ক্যারিয়ার মিলিটারি অফিসার ছিল না। তারা ছিল জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 1943 সালের শেষের দিকে যখন জাপানের সৈন্য সংকট চরমে পৌঁছায়, তখন সরকার ছাত্রদের জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ছাড়পত্র বাতিল করে। তবে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের ছাত্রদের কারখানায় অস্ত্র তৈরির জন্য রেখে দেওয়া হয়। ফলে যাদের জোরপূর্বক সেনাবাহিনীতে ড্রাফট বা নিয়োগ দেওয়া হয় তারা ছিল মূলত লিবারেল আর্টস
সাহিত্য, দর্শন এবং ইতিহাসের ছাত্র। এই তরুণদের অনেকেই ছিলেন কবি, লেখক বা দার্শনিক মনের মানুষ। তারা কার্ল মার্কস, ইমানুয়েল কান্ট, ফরাসি সাহিত্য এবং টলস্টয় পড়তেন। অনেকেই মনে মনে এই যুদ্ধের বিরোধীও ছিলেন। তাহলে তারা কেন এই আত্মঘাতী মিশনে স্বেচ্ছায় যোগ দিলেন? এখানে স্বেচ্ছায় বা ভলান্টিয়ার শব্দটি আসলে একটি চরম প্রহসন ছিল। যখন কামিকাজে ইউনিটের জন্য পাইলটদের ডাকা হতো, তখন তাদের সামনে একটি ফর্ম দেওয়া হতো। সেখানে 3টি অপশন থাকত। 1, আমি অত্যন্ত আগ্রহের সাথে যোগ দিতে চাই। 2, আমি যোগ দিতে চাই। এবং 3, আমি যোগ দিতে চাই না। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো ব্যাচের সবাইকে একটি বড় অডিটোরিয়ামে দাঁড় করানো হতো। কমান্ডিং অফিসার বলতেন, যারা এই পবিত্র মিশনে যোগ দিতে চাও না, তারা 1 কদম সামনে এগিয়ে এসো। কল্পনা করুন, একটি চরম সামরিক শাসিত সমাজে যেখানে দেশপ্রেমী সব, সেখানে শত শত সহকর্মীর সামনে আমি মরতে চাই না বলে সামনে এগিয়ে আসার সাহস কজনের থাকে? যারা এই মিশনে যোগ দিতে চাইতো না, তাদের উপর নেমে আসতো চরম মানসিক নির্যাতন। সহকর্মীদের কাছ থেকে কাপুরুষ অপবাদ এবং পরিবারের জন্য চরম সামাজিক লজ্জা। অধিকাংশ তরুণী এই পিয়ার প্রেশার বা সামাজিক চাপের মুখে বাধ্য হয়ে স্বেচ্ছায় মৃত্যুর ফরমান স্বাক্ষর করত। তাদের রেখে যাওয়া চিঠিগুলো পড়লে বোঝা যায় তাদের মনের ভেতর কি ভয়ঙ্কর এক মানসিক দ্বন্দ্ব চলছিল। একজন 21 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কামিকাজে পাইলট হিসেবে মারা গিয়েছিল, সে তার মায়ের কাছে লেখা শেষ চিঠিতে লিখেছিল, মা, আমি কোনো দেবতা নই, আমি একজন সাধারণ মানুষ। আমি মরতে চাই না। আমি আবারও তোমার হাতের রান্না খেতে চাই। কিন্তু এই দেশের পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমি যখন ডাইভ দেব, আমি সম্রাটের নাম ধরে চিৎকার করব না, আমি শুধু মা বলে চিৎকার করব। এই চিঠিগুলো প্রমাণ করে যে তারা কোনো ধর্মান্ধ ছিল না। তারা ছিল রাষ্ট্রের এক ভয়ঙ্কর সিস্টেমের কাছে জিম্মি হয়ে পড়া কিছু হতভাগ্য তরুণ, যারা সামাজিক সম্মান এবং পরিবারের সুরক্ষার কথা ভেবে নিজেদের জীবন বলি দিতে বাধ্য হয়েছিল। চলুন এবার খতিয়ে দেখা যাক কিভাবে পরিচালিত হতো একটি কামিকাজে মিশন। মিশনে যাওয়ার আগে পাইলটদের একটি বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হতো। তারা তাদের মাথা মুড়িয়ে ফেলত। তারা নিজেদের চুল এবং নখের কিছু অংশ কেটে একটি ছোট খামে ভরে রাখত, যাতে মৃত্যুর পর পরিবারের কাছে কিছু একটা স্মৃতিচিহ্ন হিসেবে পাঠানো যায়, যেহেতু তাদের মৃতদেহ আর কখনোই পাওয়া যাবে না। বিমানে ওঠার আগে তারা মাথায় হাঁচিমাকি নামক একটি সাদা ফিতা বাঁধত, যার মাঝখানে লাল রঙের উদীয়মান সূর্য আঁকা থাকত। এরপর তাদের একটি ছোট পেয়ালায় করে সাকে অর্থাৎ জাপানি রাইস ওয়াইন পান করতে দেওয়া হতো। এটি ছিল তাদের জীবনের শেষ পানীয়। কমান্ডিং অফিসার তাদের স্যালুট করতেন এবং তরুণ পাইলটরা হাসি মুখে তাদের বিমানে গিয়ে উঠত। প্রযুক্তিগত দিক দিয়ে কামিকাজে কৌশল ছিল অত্যন্ত আদিম কিন্তু ধ্বংসাত্মক। সাধারণত পুরনো এবং বাতিলের খাতায় চলে যাওয়া জিরো ফাইটার বা অন্যান্য বিমানগুলোকে এই মিশনের জন্য বেছে নেওয়া হতো। বিমানের ডানায় বা পেটের নিচে 250 থেকে 500 কেজির ভারী বোমা স্থায়ীভাবে বেঁধে দেওয়া হতো। অনেক ক্ষেত্রে বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা খুলে রাখা হতো, যাতে পাইলট কোনোভাবেই মাঝপথ থেকে ফিরে আসতে না পারে। একবার আকাশে উড়লে তাদের ফেরার কোনো পথই থাকতো না। তবে কামিকাজে হামলার সবচেয়ে চরম এবং ভয়ঙ্কর রূপটি ছিল ইয়োকাসুকা MXY-7 ওহোকা। ওহোকা শব্দের অর্থ চেরি ব্লসম বা চেরি ফুল। এই ওহোকা কোনো সাধারণ বিমান ছিল না। এটি ছিল আক্ষরিক অর্থে একটি মানুষচালিত রকেট বা ক্রুজ মিসাইল। এর সামনের অংশে থাকত 1200 কেজির বিশাল এক আর্মার পিয়ার্সিং বা বর্মভেদী ওয়ারহেড বা বোমা, আর পেছনের অংশে থাকত 3টি রকেট ইঞ্জিন। এই ওহোকার নিজস্ব কোনো ওড়ার ক্ষমতা ছিল না। এটিকে একটি বড় বোমারু বিমানের পেটের নিচে বেঁধে মূল যুদ্ধক্ষেত্রের কাছাকাছি নিয়ে যাওয়া হতো। লক্ষ্যবস্তু বা মার্কিন জাহাজ দেখতে পাওয়ার পর বোমারু বিমান থেকে এই ওহোকার রকেটটিকে ড্রপ করা হতো। ড্রপ করার সাথে সাথে ভেতরে থাকা কামিকাজে পাইলট রকেট ইঞ্জিনগুলো চালু করে দিত। রকেট ইঞ্জিন চালু হওয়ার পর এই গ্লাইডারটি ঘন্টায় প্রায় 650 থেকে 1000 কিলোমিটার বেগে মার্কিন জাহাজগুলোর দিকে ধেয়ে যেত। এত প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটি ছোট রকেটকে সাধারণ বিমান বিধ্বংসী কামান দিয়ে ভূপাতিত করা ছিল প্রায় অসম্ভব। মার্কিন নাবিকরা এই ওহোকা গ্লাইডারকে এতটাই ঘৃণা করত এবং ভয় পেত যে তারা এর নাম দিয়েছিল বাকা বোম্ব। জাপানি ভাষায় বাকা মানে হলো বোকা বা ইডিয়ট। একটি সাধারণ কামিকাজে বিমানে তাও কিছুটা ঘোরানোর সুযোগ থাকত, কিন্তু ওহোকা গ্লাইডারে একবার রকেট ফায়ার হয়ে গেলে পাইলটের আর কোনো নিয়ন্ত্রণ থাকত না। তাকে সোজাসুজি গিয়ে লক্ষ্যের উপর আছড়ে পড়তে হতো। এটি ছিল আক্ষরিক অর্থে একটি কফিনে বসে আত্মহত্যার মিশন।
কামিকাজে হামলা সবচেয়ে প্রলয়ঙ্করী, ভয়াবহ এবং রক্তক্ষয়ী অধ্যায়টি রচিত হয়েছিল 1945 সালের বসন্তকালে ব্যাটল অব ওকিনাওয়াতে। ওকিনাওয়া ছিল জাপানের মূল ভূখণ্ডের খুব কাছের একটি দ্বীপ। মার্কিন বাহিনী যখন ওকিনাওয়ায় অবতরণ করে তখন জাপানি হাইকমান্ড বুঝতে পারে যে এটি শেষ লড়াই। তারা অপারেশন তেনগো এবং কিকুসুইবা ফ্লোটিং ক্রিসেন্থেমাম নামে এক বিশাল কামিকাজে অভিযানে নির্দেশ দেয়। ওকিনাওয়ার যুদ্ধে জাপান কোনো একটি বা দুটি বিমান পাঠায়নি। তারা শত শত বিমানের এক একটি বিশাল ঝাঁক বা ওয়েভ পাঠাতে শুরু করে। আকাশ যেন আক্ষরিক অর্থে কামিকাজে বিমানে ছেয়ে গিয়েছিল। প্রায় 2000-এর বেশি কামিকাজে বিমান এই যুদ্ধে অংশ নিয়েছিল। মার্কিন নৌবাহিনীর নাবিকদের জন্য ওকিনাওয়ার সমুদ্র হয়ে উঠেছিল এক সাক্ষাৎ নরক। প্রথাগত যুদ্ধে শত্রুর উদ্দেশ্য থাকে বোমা ফেলে পালিয়ে যাওয়া, কিন্তু কামিকাজে পাইলটদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মার্কিন রাডার ফাঁকি দিয়ে সমুদ্রের খুব নিচ দিয়ে উড়ে আসত, অথবা মেঘের আড়াল থেকে সোজা ডাইভ দিত। মার্কিন ডেস্ট্রয়ার এবং রাডার পিকেট শিপগুলো যেগুলো মূল ফ্লিটের বাইরে পাহারায় থাকত, সেগুলোই সবচেয়ে বেশি কামিকাজের শিকার হয়েছিল। এদিকে মার্কিন নাবিকদের মনস্তাত্ত্বিক অবস্থা ছিল চরম আতঙ্কের। তারা জানত ওই ধেয়ে আসা বিমানটির ভেতরে বসা মানুষটি মরতে প্রস্তুত। তাকে ভয় দেখিয়ে বা গুলি করে ফেরানো যাবে না। যদি বিমানের পাখায় আগুনও ধরে যায় তবুও সে ধেয়ে আসবে। একজন মার্কিন নাবিক পরবর্তীতে তার ডায়েরিতে লিখেছিলেন, এটি কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল ভূতের সাথে লড়াই করার মতো। একটি জ্বলন্ত বিমান যখন ডেকের দিকে ছুটে আসে আর আপনি যখন দেখতে পান পাইলট চোখ বড় বড় করে আপনার দিকে তাকিয়ে আছে, সেই দৃশ্য আপনাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। ওকিনাওয়া যুদ্ধে কামিকাজে হামলায় মার্কিন নৌবাহিনীর প্রায় 30টি জাহাজ সম্পূর্ণ ডুবে যায় এবং 360টিরও বেশি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় প্রায় 5000 মার্কিন নাবিক, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একক কোনো যুদ্ধে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। কিন্তু এত বিপুল ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির পরেও কি কামিকাজে কৌশল জাপানের পরাজয় ঠেকাতে পেরেছিল? কামিকাজে কৌশল সামরিক দৃষ্টিকোণ থেকে চরম ধ্বংসাত্মক হলেও কৌশলগতভাবে এটি ছিল একটি সম্পূর্ণ ব্যর্থ প্রজেক্ট। জাপান তাদের প্রায় 4000 তরুণ এবং মেধাবী পাইলটকে এই আত্মঘাতী হামলায় বলি দিয়েছিল। তারা মার্কিন নৌবাহিনীর প্রচুর ক্ষতি করেছিল ঠিকই, কিন্তু তারা আমেরিকার বিশাল শিল্প ক্ষমতা এবং নৌবহরকে এক মুহূর্তের জন্য থামাতে পারেনি। উল্টো কামিকাজে হামলার এই চরম ধর্মান্ধতা এবং বর্বরোচিত রূপ দেখে মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান নিশ্চিত হয়েছিলেন যে জাপান কখনোই সহজে আত্মসমর্পণ করবে না। অনেক ইতিহাসবিদ মনে করেন জাপানিদের এই মৃত্যুভয়হীন এবং ফ্যানাটিক আচরণের কারণেই আমেরিকা শেষ পর্যন্ত পারমাণবিক বোমা ব্যবহারের মতো চরম সিদ্ধান্তে উপনীত হয়েছিল। তারা ভেবেছিল জাপানের মূল ভূখণ্ডে আক্রমণ করলে যদি প্রতিটি জাপানি নাগরিক এভাবে আত্মঘাতী হয়ে ওঠে তবে লাখ লাখ মার্কিন সেনা প্রাণ যাবে। তাই হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেই তাদের এই দম্ভ চূর্ণ করতে হবে। অবশেষে 1945 সালের 15 আগস্ট সম্রাট হিরোহিতো রেডিও ভাষণের মাধ্যমে জাপানের আত্মসমর্পণের ঘোষণা দেন। কিন্তু এই আত্মসমর্পণের পর ঘটে এক অত্যন্ত মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনা। কামিকাজে কৌশলের মূল রূপকার অ্যাডমিরাল তাকিজিরো ওনিশি যখন আত্মসমর্পণের খবর পেলেন তখন তিনি এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় ছিলেন। তিনি বুঝতে পারলেন তিনি হাজার হাজার তরুণকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। 16 আগস্ট রাতে অ্যাডমিরাল ওনিশি তার কোয়ার্টারে বসে সেপুকু বা সামুরাইদের প্রথাগত হারিকিরি করার সিদ্ধান্ত নেন। তিনি একটি ছোট তলোয়ার বা ছুরি দিয়ে নিজের পেট চিরে ফেলেন। সাধারণত সেপুকু করার সময় একজন সহকারী বা কাইসাকুনিন থাকে যে পেট চেরার পরপরই তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলে যাতে মৃত্যু দ্রুত এবং যন্ত্রণাহীন হয়। কিন্তু ওনিশি কোনো সহকারী রাখেননি। তিনি চেয়েছিলেন চরম যন্ত্রণা ভোগ করে তিল তিল করে মরতে। তিনি তার পেটের নাড়িভুড়ি বের হয়ে আসা অবস্থায় প্রায় 15 ঘন্টা বেঁচেছিলেন এবং চরম যন্ত্রণায় ছটফট করে পরদিন ভোরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল, আমি সেই 4000 কামিকাজে পাইলটের আত্মার কাছে গভীর ক্ষমা প্রার্থনা করছি যাদের আমি অর্থহীন মৃত্যুর মিশনে পাঠিয়েছি। আমি আমার নিজের জীবন দিয়ে এর প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। আমি আশা করি জাপানের তরুণরা ভবিষ্যতে আর কখনো এমন অন্ধ আবেগের বশবর্তী হবে না, বরং তারা জাপানের পুনর্গঠনে নিজেদের মেধা কাজে লাগাবে। কামিকাজে পাইলটদের কেউ জন্মগতভাবে আত্মঘাতী বা যুদ্ধবাদ ছিল না। তারা ছিল আমাদেরই মতো সাধারণ স্বপ্ন দেখা কিছু তরুণ। কিন্তু রাষ্ট্রযন্ত্র যখন উগ্র জাতীয়তাবাদ,
ধর্মীয় অন্ধবিশ্বাস এবং চরম সামরিক প্রোপাগান্ডার মাধ্যমে একটি প্রজন্মকে মগজ ধোলাই করে, তখন সেই রাষ্ট্র তার নিজের সবচেয়ে মেধাবী সন্তানদেরও কিভাবে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, কামিকাজে তার সবচেয়ে বড় প্রমাণ। চেরি ফুলগুলো সত্যি ঝরে পড়েছিল। হাজার হাজার মেধাবী ছাত্র প্রশান্ত মহাসাগরের নীল জলে চিরতরে হারিয়ে গিয়েছিল একটি মিথ্যা অহংকারের বেদিমূলে। কিন্তু তাদের এই আত্মত্যাগ জাপানকে বাঁচাতে পারেনি, বরং শেষ পর্যন্ত তাদের দেশ পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।